আজকে আমরা শুরু করব এই অধ্যায়ের মধ্যে পরিপাক ও শোষণ অধ্যায়টা। এই অধ্যায়ে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং প্রশ্নগুলো একটু জটিল হয়, একটু কঠিন হয়। তোমাদের এখান থেকে আজকে আমরা শুরু করব পরিপাক ও শোষণ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন এসে থাকে। আমি অধ্যায়টা শুরু করার সময় তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের যে মেন বই আজমল স্যারের যে বইটা, এই বইয়ের মধ্যে এই অধ্যায়টা যে ধারাবাহিকতায় আছে, এই ধারাবাহিকতায় যদি কেউ এই অধ্যায়টা পড়ে, সে অধ্যায়টা বুঝতে তার জন্য কঠিন হবে। আমরা এই অধ্যায়টা আমাদের ধারাবাহিকতায় পড়ব, কিন্তু বইয়ের টপিকসগুলোই পড়ব। বইয়ের যে জিনিসটা একটু পরে দেওয়া আছে আমরা একটু আগে পড়ব, বইয়ের যে জিনিসটা আগে দেওয়া আছে সেটা আমরা একটু পরে পড়ব। তাহলে এই অধ্যায়ের ধারাবাহিকতা রক্ষা হবে এবং বুঝতে সহজ হবে। আজকে আমরা আলোচনা করব পৌষ্টিক তন্ত্র নিয়ে। একটা চার্ট, এই যে একটা চার্ট, এই চার্ট থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয়। চলো আমরা এই চার্টটা আজকে পড়ার চেষ্টা করব, একটা টোটাল চার্ট। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে পরিপাক ও শোষণ। আগে আমরা এই অধ্যায়ের এই দুটো শব্দ নিয়ে একটু ব্যাখ্যা করব, পরিপাক ও শোষণ। আগে আমি এই দুটো শব্দ নিয়ে একটু ব্যাখ্যা করব, পরিপাক ও শোষণ। পরিপাক কাকে বলে? যদি সহজ বাংলা ভাষায় আমি তোমাদেরকে বুঝাই, একদম সহজ বাংলা ভাষা, পরিপাক কাকে বলে সহজ বাংলা ভাষা, সেটা হচ্ছে যে আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে ছোট ছোট কিছু খাবার নিলাম, এই খাবারটাকে আমি গুঁড়া করব, একদম ছোট বানাবো। কতটুকু ছোট বানাবো? যতটুকু ছোট বানানো সম্ভব, অর্থাৎ তারপরে এটাকে গুঁড়া করে আর ছোট বানানো সম্ভব না। এটা হচ্ছে পরিপাক। অর্থাৎ যে কোনো বস্তুকে ভাঙতে 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 ছোট বানাইতে হবে। কতটুকু ছোট? যতটুকু সম্ভব, যার পরে আর ছোট বানানো সম্ভব নয়। যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে পরিপাক। কেন আমরা এত ছোট বানাবো? কেন ছোট বানাবো তার লজিকটা শোনো। এটা হচ্ছে, ধরো আমাদের একটা অন্ননালী, এখানে একটা খাবার আছে এবং এই নালী থেকে, এগুলো হচ্ছে রক্তনালী, এই যে হচ্ছে রক্ত, ব্লাড। মনোযোগ দাও, মনে রেখো, আমরা যত খাবার গ্রহণ করি আমাদের সমস্ত খাবারের প্রয়োজনীয়তা হচ্ছে রক্তের মধ্যে। কিন্তু খাবার তো আছে খাদ্যনালীতে, কোলনে, অন্য জায়গাতে। এই যে খাবারটা, যে বড় খাবারটা, এই খাবারটা এই যে ছোট রক্তনালীতে প্রবেশ করতে পারে না। তাহলে কি করতে হবে? এটা ভাঙতে হবে। কোন পদ্ধতিতে ভাঙবা? পরিপাক পদ্ধতিতে ভাঙবা। ভেঙে কি করবা? একদম ছোট। কতটুকু ছোট বানাবো আমরা? যতটুকু ছোট সম্ভব হয়। আচ্ছা, এই যে ছোট বানিয়েছ, ছোটর উদ্দেশ্যটা কি? যাতে এই খাবারটা শোষণ হয়ে রক্তে প্রবেশ করতে পারে, তাই তো? তাহলে পরিপাকের উদ্দেশ্য হচ্ছে খাবারটা যাতে শোষিত হয়ে রক্তে প্রবেশ করতে পারে। এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। বুঝতে পেরেছ? এই অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। অর্থাৎ আমরা একটা খাবারকে পরিপাক করব, তাহলে আমাদের অর্ধেকটা শেষ হয়ে যাবে এবং ওই খাবারটাকে আমরা শোষণ করে যখন রক্ত নিয়ে আসবো, আমাদের চ্যাপ্টারের বাকি অর্ধেকটা শেষ হবে। ক্লিয়ার? চলো এখন আমরা চলে যাই পরিপাক ও শোষণের মধ্যে। আচ্ছা, এইখানে আমি আরেকটু বেসিক ক্লিয়ার করে নিই আমাদের জন্য।
সো মাচ ইম্পর্টেন্ট বেসিক ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট। যদি সে বেসিক ক্লিয়ার করে পড়ে তার জন্য পড়াটা সহজ হবে। কি সেটা? এই যে এখানে খাবারটা আছে, আমি এই খাবারটাকে ছোট করতে যাচ্ছি। আই ওয়ান্ট টু ফ্র্যাকশনেট দিস ফুড। আমি এই খাবারটাকে ছোট করতে চাই। আমার কাছে দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে, ধরো আমরা জানি যে আমি পাত্রটাকে একটু ছোট করে রাখি। ধরো এটা সেই পাত্র, এবং আমি এই পাত্রের মধ্যে কিছু খাবার রেখেছি। এই যে কিছু খাবার, আমি এই খাবারগুলোকে একদম দানা দানা ছোট বানাবো। কতটুকু ছোট বানাবো? যতটুকু ছোট বানানোর পরে আর ছোট বানানো সম্ভব নয়, অর্থাৎ সর্বোচ্চ ছোটটা বানাবো। উদ্দেশ্য কি? শোষণ করা। আমি খাবারটাকে শোষণ করাবো। ইজন্ট ইট? ওকে, নাও এটাকে আমি তাহলে এইখানটাতে আমরা এই খাবারটাকে ছোট ছোট দানায় পরিণত করতে পারি। দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা হাতুড়ির মতো বা কিছু একটা, এটাকে দিয়ে যদি আমরা এটাকে ছেঁচা দিই ইচ্ছা মতো, ছোট হয়ে যাবে। আমি এখানে এটাকে ছোট বানানোর জন্য একটা যন্ত্র ব্যবহার করলাম। অ্যান্ড অপোজিট টু দ্যাট, ধরো এটা হচ্ছে আরেকটা পাত্র, এটা হচ্ছে আরেকটা পাত্র, এবং এই পাত্রের মধ্যে খাবার আছে। এখন আমি এটাকে ছোট ছোট দানায় পরিণত করতে চাই। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা কেমিক্যাল সাবস্টেন্স, যে কোনো একটা তরল জাতীয় পদার্থ, একটা অ্যাসিড বা কিছু একটা দিয়ে দিলাম। ধরো একটা কেমিক্যাল সাবস্টেন্স আমি এই পাত্র থেকে এটার মধ্যে ঢেলে দিলাম। যখন আমি কেমিক্যাল সাবস্টেন্সটাকে, এই রসটাকে এখানে ঢেলে দিলাম, এই কেমিক্যাল সাবস্টেন্সের সাথে এই খাদ্যগুলো বিক্রিয়া করে ছোট ছোট দানায় পরিণত হবে। প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়ার নামটা কি? একটা বড় দানা ভেঙে 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 ছোট দানায় পরিণত হবে। এই প্রক্রিয়ার নাম কি? পরিপাক, তাই না? তো এই যে এই খাবারটাকে যে আমি ছোট ছোট দানায় পরিণত করলাম, কিসের মাধ্যমে পরিণত করলাম? হাতুড়ি, এক ধরনের যন্ত্র। আর এই যে খাবারটাকে আমি ছোট ছোট দানায় পরিণত করলাম, কিসের মাধ্যমে? একটা কেমিক্যাল, একটা রসের মাধ্যমে, কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে, রাসায়নিক পদার্থের মাধ্যমে। এই যে পরিপাক, এই পরিপাকে আমি যন্ত্র ব্যবহার করেছি। এই জন্য এই ধরনের পরিপাকের নাম হচ্ছে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক। ক্লিয়ার? এবং এইখানে যে আমি পরিপাকে ব্যবহার করেছি, এই পরিপাকটার নাম কি হবে? রাসায়নিক পরিপাক। তাহলে পরিপাক কত প্রকার? দুই প্রকার। কি কি? যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। তোমাদের আমি আমার লেকচারের কোনো একটা ধাপে তোমাদেরকে বললাম যে পরিপাক হবে পাকস্থলীতে। তাহলে কয়টা ধাপ লিখবা? পাকস্থলীতে পরিপাক। বললাম যে তোমরা পাকস্থলীতে পরিপাক এই ধাপটা বর্ণনা করো। কয়টা ধাপে হবে তাহলে পাকস্থলীতে পরিপাক? দুইটা, যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আর একটা রাসায়নিক পরিপাক। আবার যদি আমি বলি যে এই যে ক্ষুদ্রান্ত্র, আমরা শিখবো এই ব্যাপারে বিস্তারিত। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক কয়টা ধাপে হবে? ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক কয়টা ধাপে হবে? দুইটা, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। চলো যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাকের অ্যাপ্লাইটা আমরা এখানে করি। ওকে, এখানে মনোযোগ দাও প্লিজ, পুট ইউর কনসেন্ট্রেশন হিয়ার। একটা ব্যক্তি খাবার গ্রহণ করলো, সেই খাবারটা এখানে আসলো। একটা ব্যক্তি খাবার গ্রহণ করলো, মনোযোগ দাও প্লিজ প্লিজ, মনোযোগ দাও। একটা ব্যক্তি খাবার গ্রহণ করলো, মুখের মধ্যে খাবার আছে, সেইভাবে চাবাচ্ছে, ফলে খাবার ছোট ছোট দানায় পরিণত হচ্ছে। কোন ধরনের পরিপাক? ওকে, মুখের মধ্যে লালা রস আছে না, এই রসের মাধ্যমে পরিপাক হচ্ছে। কোন ধরনের পরিপাক? মুখ গহ্বরে খাদ্যের পরিপাক কত প্রকার তাহলে? দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। অ্যান্ড নাও এই খাবারটা ঘুরে ঘুরে আসলো পাকস্থলীতে। শোনো শোনো প্লিজ, পুট ইউর কনসেন্ট্রেশন হিয়ার, সো মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। খাবারটা ঘুরে ঘুরে আসলো পাকস্থলীতে। যখন পাকস্থলীতে আসলো, মনে রেখো আমাদের এই যে পাকস্থলী, এই যে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র যা কিছু আছে, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ডান্সিং করা। এরা অলওয়েজ ডান্সিং করে এইভাবে, সাপ যেরকমভাবে ডান্সিং করে এইভাবে। ওকে, এই যেটা ঠিক এরকমভাবে ডান্সিং করছে।
এই ডান্সিং করার কারণে খাবারগুলো এই দিক থেকে ওই দিক বাড়ি খাচ্ছে, এই দিক থেকে ওই দিক বাড়ি খাচ্ছে, ছোট ছোট দানায় পরিণত হচ্ছে। কোন ধরনের পরিপাক? যান্ত্রিক পরিপাক। এবং পাকস্থলী থেকে কিছু রস নিঃসৃত হইল, এই রসের মাধ্যমে পরিপাক হচ্ছে। কোন ধরনের পরিপাক? রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক। আবার খাবারটা আসলো ক্ষুদ্রান্তে, এখানে ক্ষুদ্রান্তে এইভাবে নাচন হচ্ছে। কোন ধরনের পরিপাক? এবং ক্ষুদ্রান্তের মধ্যে কিছু রসের কারণে পরিপাকটা হচ্ছে। কোন ধরনের পরিপাক? এই জন্য যখন আমরা কোনো জায়গায় বলবো পরিপাক, তুমি সবসময় দুইটা প্ল্যানিং হবে, একটা হচ্ছে হয় যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। ওকে, তাহলে পৌষ্টিকতন্ত্রকে আমরা বলতে পারতেছি পৌষ্টিকতন্ত্রে দুই ধরনের পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এইখান থেকেই মজার ব্যাপারটা শুরু। সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক করার জন্য এই যে নালীগুলো আছে, মুখের মধ্যে দাঁত আছে, যান্ত্রিক পরিপাক। ওকে, পাকস্থলী, এই যে নালীগুলো আছে, নালীগুলো এইভাবে নাচে, যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের জন্য আমাদের নালী প্রয়োজন, তাই না? এই নালীগুলি প্রয়োজন। এজন্য এই যে পৌষ্টিকতন্ত্র, তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পৌষ্টিক নালী। ক্লিয়ার? পৌষ্টিক নালী কোন ধরনের পরিপাক করবে? পৌষ্টিক নালীটা যান্ত্রিক পরিপাক। ওকে, আমাদের পরিপাক দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যদি এই নালীগুলো যান্ত্রিক পরিপাক করে, রাসায়নিক পরিপাক করবে রস। রস কোন জায়গা থেকে নিঃসৃত হয়? গ্রন্থি থেকে। এজন্য আরেকটা নাম হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমরা আমার টোটাল পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করতে পেরেছি, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এই যে পৌষ্টিক নালী, সে কোন জায়গা থেকে শুরু, কোন জায়গায় শেষ? দেখো, এই যে মুখ, সেখান থেকে খাবার গ্রহণ করবে, ব্লা 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 ব্লা, খাবার যাবে এই যে আজা মেরে পাস মে তেরে ইন্তজার হো, খাবার যাচ্ছে অ্যান্ড জাউলি গুটা ইন্টু দ্য বাথরুম। ওকে, জাউলি গুটা ইন্টু দ্য বাথরুম। যখন জাউলি গুটা ইন্টু দ্য বাথরুম, খাবার বাথরুমে চলে গেল, এই যে নালীর মাধ্যমে, এখান থেকে এই যে ফুল নালীটা, এই নালীটার নাম হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী। চলো এখন আমরা দেখব পৌষ্টিক নালীর অংশ কয়টা। 1 নম্বর অংশ, পৌষ্টিক নালীর 1 নম্বর অংশ। হোয়াট ইজ দিস? মুখ ছিদ্র। ইয়েস, মুখ। ওকে, তাহলে পৌষ্টিক নালীর একটা অংশের নাম কি? মুখ ছিদ্র। এখন আমরা শিখব মুখ ছিদ্রের পরে যে গহ্বরটা মুখের মধ্যে পাওয়া যায়, এই যে গহ্বর, এই গহ্বরটার নাম হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর। নাও প্লিজ মুখ ছিদ্র, এই অংশটার নাম কি? প্লিজ, মুখ গহ্বর। এইটা কি আমাদের? গলা। এই যে গলা, ঘাড় বা আমরা গলা বলি, তাই না? আচ্ছা, তাহলে এই যে গলার সামনে আমাদের নালীর যে অংশটুকু আছে, এই যে এইটুকু অংশ আছে গলার সামনে, তাই না? একদম গলার সামনে, নাম হচ্ছে গলবিল। গলার সামনে, বুঝতে পেরেছ? অ্যান্ড প্লিজ, যখন আমি একটা খাবার সে মুখ দিয়ে গ্রহণ করবে, এটা নাকের অংশ, নিশ্চয়ই মুখের অংশ না। যখন সে খাবারটা মুখ দিয়ে গ্রহণ করবে, মুখ ছিদ্র থেকে যাবে খাবারটা কোথায়? প্লিজ, মুখ গহ্বরে। ইয়েস, মুখ গহ্বর। তারপর খাবারটা কোথায় যাবে? প্লিজ, মুখ গলবিলে। ইয়েস, মুখ গলবিল। অ্যান্ড দেন খাবারটা কোথায় যাবে? এই যে দিকে তাকাও। তোকে আমি অন্ন দিব না, ভাত দিব না। খাবারগুলো এখন একটা নালীর মধ্যে প্রবেশ করবে। ভাতের অন্য নাম হচ্ছে অন্ন। এই যে নালী, এই নালীর নাম হচ্ছে অন্ন নালী। তাহলে গলবিলের পরে অংশের নাম কি? প্লিজ, অন্ন নালী। বুঝিনি তোমার কথা। এখন বলো, তুমি অন্ন মানে কি বুঝছো? হ্যাঁ, দেখো, এইটা হচ্ছে গলবিল। এই অংশটা গলার সামনে আছে, তাই এটার নাম হচ্ছে গলবিল। হ্যাঁ, অতটুকু।
যখনই আমরা তার থেকে নিচে নেমে গেলাম তার নাম হচ্ছে অন্ননালী। ও আরে শোন, বানানের ক্ষেত্রে আমার দক্ষতা অনেক বেশি, এইগুলো তোরা মনে খারাপ করিস না। ওকে, অন্ননালী বুঝতে পেরেছ? এখন প্লিজ অন্ননালীর পর থেকে এখান থেকে মনোযোগ দাও। এটার নাম কি প্লিজ? পাকস্থলী। 5 নম্বর হচ্ছে পাকস্থলী। ইংরেজি নাম কি পাকস্থলীর? পাকস্থলী ইংরেজি নাম কি? পাকস্থলীর ইংরেজি নাম কি? স্টোমাক। স্টোমাক, স্টোমাক, রাইট ইট ডাউন প্লিজ। পাকস্থলীর ইংরেজি নাম কি? স্টোমাক। এবং এই যে পাকস্থলী, তার আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক। যদি আমি কখনো ফার্দার বলি গ্যাস্ট্রিক, তার মানে হচ্ছে পাকস্থলী। যদি বলি আমি স্টোমাক, তার মানে হচ্ছে পাকস্থলী। আচ্ছা বলো তো, আমি একটা রোগের নাম বলছি, আমি একটা গ্রন্থির নাম বলছি, গ্রন্থির নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। কোথায় অবস্থিত? পাকস্থলীতে অবস্থিত। গ্যাস্ট্রিক গ্রন্থি কোন ধরনের পরিপাকে সহায়তা করবে? রাসায়নিক পরিপাকে সহায়তা করবে। এটা পাকস্থলী। যখন আমরা আমাদের লেকচার প্যাটার্নটাতে এই যে পড়তেছি, প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব। সুতরাং আমরা একদিন এই পাকস্থলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাকস্থলীর কী কী অংশ আছে, কেন তার নাম এইটা, আমরা সব শিখব। যেমন পাকস্থলীর একটা অংশের নাম হচ্ছে কার্ডিয়া, একটা অংশের নাম হচ্ছে ফান্ডাস, একটা হচ্ছে বড় বাক, একটা ছোট বাক, একটা পাইলুরাস। যখন আমরা পাকস্থলী নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমরা এটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। এখন দেখো এইখান থেকে দেখো, একজন এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ নামকরণ তোমরা করবা। আমি এইখান থেকে এই পর্যন্ত কোনো নামকরণ করব না, তোমাদের দায়িত্ব নামকরণের। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। তোমরা তোমাদের জন্ম হচ্ছে গ্রিকে, তোমরা বাংলাদেশের নাগরিক নও, গ্রিকের নাগরিক। যেহেতু তোমরা গ্রিকের নাগরিক, তোমরা বাংলা ভাষায় কথা বলতে পারো না, গ্রিক ভাষায় কথা বলো, ল্যাটিন ভাষায় কথা বলো, কখনো কিছু জার্মানি শব্দ ব্যবহার করো, আর কখনো ইংরেজি কিছু শব্দ ব্যবহার করো। বাংলা তোমরা পারো না। আমি হচ্ছে বাঙালি জাতি। আমি 400 বছর আগে আজকে আমার কিছু স্টুডেন্টকে, তোমরা গ্রিকের সেই বিজ্ঞানীগুলো। তোমাদেরকে আজকে আমি দায়িত্ব দিব, তোমরা এই জিনিসগুলোর নামকরণ করবে এবং সেই নামকরণগুলো তোমরা করবে গ্রিক ভাষায়, যেহেতু তোমাদের হচ্ছে গ্রিকে। ওকে, আমি তোমাদেরকে হেল্প করব নামকরণের ক্ষেত্রে। তোমরা এই পর্যন্ত নামকরণ হয়ে গিয়েছে, এখন এখান থেকে নামকরণ করবা। তোমরা একটা মানুষকে কেটে ফেললা, একদম টোটালি কেটে ফেললা একটা মানুষকে। কাটার পরে এরকম নালী দেখতে পাচ্ছ, খেয়াল করো। পেটটা কেটে ফেললা, কেটে পেটের মধ্যে এরকম একটা নালী দেখতে পাচ্ছ। যেহেতু তোমরা বিজ্ঞানী এবং তোমাদের অসংখ্য লাশ কাটার অভিজ্ঞতা আছে, তোমরা অসংখ্য লাশ কাটছো। ধরো বিজ্ঞানী, হোয়াট ইজ ইউর নেম? সঞ্জিত। ওকে, লেট মি টেল, বিজ্ঞানী সঞ্জিত সে 100টা লাশ কেটেছে। সে 100 লাশের মধ্যে যে পাকস্থলীর পর থেকে একটা টিউব বা একটা নালী, প্লিজ, একটা টিউব বা একটা নালী পাকস্থলীর পর থেকে সৃষ্টি হয়েছে। 100 লাশের মধ্যেই টিউবগুলো দেখতে এই রকম। এই যে টিউবটা বা নালীটা শরীরের ভিতরে থাকে নাকি বাইরে থাকে? ভিতরে থাকে। ওকে, ইন অর আউট? ইন। সঞ্জিত যেহেতু গ্রিক দার্শনিক এবং সে হচ্ছে একজন বিজ্ঞানী, এবং মনে রাখবা যে বিজ্ঞানীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো সহজ শব্দ ব্যবহার করে না, তারা একটু জটিল শব্দ ব্যবহার করে যাতে সবাই বুঝতে না পারে। তো ইন মানে হচ্ছে ভিতরে, ইন। বিজ্ঞানী সঞ্জিত দেখেছে নারীটা শরীরের ভিতরে, সে নাম দিয়েছে ইনটেস্টাইন। কি নাম দিয়েছে প্লিজ? ইনটেস্টাইন। সে হচ্ছে গ্রিক দার্শনিক এবং সে গ্রিক ভাষায় নাম দিয়েছে ইনটেস্টাইন, এবং আমি হচ্ছি বাংলাদেশের মানুষ, কবি সাহিত্যিক মানুষ। আমি তার বাংলা নামকরণ করলাম অন্ত্র। কেন অন্ত্র বললাম? কারণ বাংলাদেশে প্রচুর মন্ত্র কাজ হয়, এই জন্য আমি তার নাম দিলাম অন্ত্র।
সঞ্জিত নামকরণ করেছে গ্রিক দার্শনিক, সে নামকরণ করেছে ইন্টেস্টাইন। কতটুকু নামকরণ করেছে ইন্টেস্টাইন? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সঞ্জিত মরে গেল, নামকরণ করে শেষ, আলবিদা, ও মরে গেছে। দেন তার আরেকজন বন্ধু মানুষের পেট কাটলো, কেটে সে এখান থেকে এই পর্যন্ত কি নাম দিবে প্লিজ? ইন্টেস্টাইন। ইতিমধ্যেই সে নাম দিয়ে গেছে ইন্টেস্টাইন, এখান থেকে এটুকু পর্যন্ত ইন্টেস্টাইন। বাট সে আরেকটা ব্যাপার লক্ষ্য করলো যে এই যে ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইনের মধ্যে দুই ধরনের নল আছে। একটা নল হচ্ছে একদম চিকন, তাই না? একদম চিকন এবং খুব পেঁচানো, খুব পেঁচানো, এবং এই খুব পেঁচানো নলটা গিয়ে আরেকটা বড় নলের সাথে যুক্ত হয়েছে, মোটা। তাহলে ইন্টেস্টাইন কত ভাবে আছে এখানে? দুই ভাবে। এক ধরনের ইন্টেস্টাইন আছে একটা ইন্টেস্টাইন আছে চিকন না মোটা? চিকন, স্মল। আর আরেকটা হচ্ছে বিগ, বড়। এই জন্য সেইটা নামকরণ দিয়েছে স্মল ইন্টেস্টাইন। আর বড়টার নাম কি দিবে? বিগ বা লার্জ ইন্টেস্টাইন। বুঝতে পেরেছ? স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। হেই, প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন, স্মল ইন্টেস্টাইন। এখন আমি হচ্ছি বাঙালি জাতি, আমি তো অত ইংরেজি বুঝি না, যেহেতু বাংলা স্টুডেন্টদেরকে আমার পড়াইতে হবে, আমি নামকরণ করব। স্মলের বাংলা কি? আমি তো ক্ষুদ্র সাহিত্যিক মানুষ, ক্ষুদ্র। ইন্টেস্টাইনের বাংলা কি? অন্ত্র, নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ওকে, আমি বাঙালি মানুষ, এটা নামকরণ করব। লার্জ মানে হচ্ছে বৃহৎ অন্ত্র। তাহলে ইন্টেস্টাইনকে কয় ভাগে ভাগ করলাম আমি? কি? লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। সে এটুকু আবিষ্কার করে সেও জাউলি গোটা, সেও মারা গেল। তার আর আবিষ্কার করার সৌভাগ্য হলো না। তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার নাতি বা তার ছেলে, এখন তার বাবা আবিষ্কার করেছে কোন জায়গা পর্যন্ত? শুধু নামকরণ করেছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। এখন তার নাতির কাজ, তার নাতি দেখলো যে এই যে চিকন চিকন নালীগুলো দেখতে পাচ্ছে সে, মনোযোগ দাও প্লিজ, এই যে চিকন নালীটা দেখতে পাচ্ছে, কমপ্লিট চিকন নালীটা, সে 100টা মানুষ কাটলো। এই চিকন নালীটা মানে কি প্লিজ? ক্ষুদ্রান্ত্র, ইংরেজিতে স্মল ইন্টেস্টাইন। সে 100টা মানুষ কাটলো। 100টা মানুষ কাটার পরে সে দেখলো যে এই নালীটার ঠিক এই জায়গা থেকে, প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের ঠিক এই জায়গা থেকে শুরু করে নিয়ে, স্মল ইন্টেস্টাইনের ঠিক এই জায়গা থেকে শুরু করে নিয়ে, প্লিজ মনোযোগ দাও, প্রত্যেকটা মানুষের স্মল ইন্টেস্টাইনের ঠিক এই যে জায়গাটা, যেখানে আমি একটু সবুজ কালার করছি, এই জায়গা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত, দেখো মনোযোগ দাও প্লিজ, এই জায়গা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত সে খেয়াল করলো, সে একটা মানুষকে 100 মানুষ কাটলো। সে খেয়াল করলো যে মানুষ মৃত্যুবরণ করার পরে যখন কাটা হয়, ইন্টেস্টাইনের মধ্যে খাবার থাকে, কিন্তু শুধুমাত্র এই অংশটুকু, যে অংশটুকু আমি সবুজ কালার দিয়েছি, এইখানে কোনো খাবার থাকে না। মৃত্যুর পরে কোনো খাবার থাকে না। ঠিক তার উপরেও খাবার থাকে, তার নিচেও খাবার থাকে, তো এই জায়গাটার খাবার থাকে না। আচ্ছা, তোমরা কি ফাস্টিং শব্দের মানে জানো? ফাস্টিং শব্দের মানে জানো? ফাস্টিং শব্দের মানে হচ্ছে রোজা, রোজা, না খেয়ে থাকা, রোজা, ইংরেজি এবং বাংলা। কিন্তু আমাদের যে বিজ্ঞানী, সে কোন দেশের? গ্রিক। তাহলে সে কি ফাস্টিং বা রোজা শব্দ ব্যবহার করবে না একটু জরুরি শব্দ ব্যবহার করবে? আচ্ছা, এখন দেখো, গ্রিক ভাষাতে যেজন রোজা রাখে, গ্রিক ভাষায় যে জন রোজা রাখে তাকে বলা হয় যে জন, জেজু নাম, জেজু নাম, জেজু, এক কথায় জেজু বলা হয়, জেজু থেকে জেজু নাম। তাহলে জেজু নাম শব্দের মানে কি?
রোজা রাখা। আমাদের এই যে তিনটা জায়গা সে কাটলো, কেটে পাইলো, এই তিনটা জায়গার মধ্যে আমাদের কখনোই সে খাবার পায় না, তাহলে কয়টা জায়গা রোজা রাখে? কোন সেই জায়গাটা? মাঝখানে যে জায়গাটা, তাই না? তাহলে এটার নামকরণ সে কী করবে প্লিজ? যে জু নাম। তাহলে স্মল ইন্টেস্টাইনের একটা অংশের নাম কি? সেটা কি মাঝখানের অংশ, প্রথম অংশ, না শেষের অংশ? তাহলে আমরা মাঝখানে লিখি জেজু নাম, জেজু নাম। বাকি থেকে আমাদের এই দুটো অংশ, এই দুটো অংশের নামকরণ করতে হবে, তাই তো? আচ্ছা দেখো, এখন সে এই দুটো অংশ নামকরণ করবে। নামকরণ করতে গিয়ে সে একটা অদ্ভুত বাপে মাপা শুরু করলো। সে 4 আঙ্গুল এখানে দিল, 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 4 আঙ্গুল। তাহলে এটা প্রস্থে কয় আঙ্গুলের সমান? 4। 4টা, 1 2 3 4, 4 বার 1 2 3 4। এই 1 আঙ্গুল সমান সমান হচ্ছে তোমার, ওকে দেখো এইভাবে মাপলো, মেপে দেখলো, আঙ্গুল দিয়ে মাপলো 3 টাইমস, মেপে দেখলো এটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার প্লিজ? 12 সেন্টিমিটার। গ্রিক ভাষায় 12 শব্দের মানে হচ্ছে ডিউ। কি নাম প্লিজ? ডিউ মানে হচ্ছে 12। ডিউ শব্দের মানে কি? 12। তাহলে এটুকের নাম কি হবে প্লিজ? ডিউ ডে নাম। তাহলে ডিউ ডে নাম কত সেন্টিমিটার লম্বা? 12 সেন্টিমিটার লম্বা। জেজু নামের আগের অংশ না পরের অংশ? জেজু নামের আগের অংশ, এই যে এইটা। তো এটার নাম কি প্লিজ? হোয়াট ইজ দিস? ডিউ ডে নাম। কত সেন্টিমিটার লম্বা? 12। কিসের মতো দেখতে বলো তো? কে বলতে পারবা? এটা ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে মনে হচ্ছে? এল এর মাথা উপরের দিকে উঠে? এল এর মাথা উপরের দিকে উঠে কিসের মতো দেখাচ্ছে? ইউ, ইংরেজি ইউ আকৃতির। নাম হচ্ছে ডিউটে নাম। বাকি থাকে এইটুকু। দেখো এই টোটাল 3টা অংশের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি পেঁচানো, সবচাইতে বেশি পেঁচানো। গ্রিক ভাষায় পেঁচানো জিনিসকে বলা হয় আইলিয়াম। কি বলা হয় প্লিজ? আইলিয়াম। সুতরাং এটুকু নাম কি হবে? আইলিয়াম। তাহলে আমাদের স্মল ইন্টেস্টাইনের 3টা অংশ নাম কি কি? মাঝখানটার নাম কি? জেজু নাম। উপরের অংশটুকুর নাম ডিউডে নাম, এবং নিচের অংশটুকুর নাম প্লিজ ইলিয়াম। ইলিয়াম না ইলিয়াম? ইলিয়াম, ওকে ফাইন, ইলিয়াম। বুঝতে পেরেছ? তাহলে স্মল ইন্টেস্টাইনের অংশ কি কি বলো? ডিউডে নাম, জেজু নাম এবং ইলিয়াম। আবার ওয়ান সেকেন্ড, ডিউডে নাম, জেজু নাম, ইলিয়াম। কোশ্চেনটা হবে নিজের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়, অপশন থাকবে 3টা নাম। এখন এই পর্যন্ত এটার নাম ডিউডে নাম, এটার নাম প্লিজ জেজু নাম, আর এটুকুর নাম ইলিয়াম। তারপর থেকে কি শুরু হয়েছে? এই যে বৃহদন্ত্র। এখন আমরা বৃহদন্ত্রের নামকরণগুলো করব। ওকে, খেয়াল করো বৃহদন্ত্রের নামকরণ, খেয়াল করো। এই যে ক্ষুদ্রান্ত্রটা ঠিক যেখানে এসে উন্মুক্ত হয়েছে, যেখানে এসে উন্মুক্ত হয়েছে ক্ষুদ্রান্ত্রটা, এই অংশটা হয় খুব অন্ধকার, খুবই অন্ধকার। অর্থাৎ আমরা যদি কোনোভাবে কোনো প্রোব এখানে ঢুকাই, এই জায়গাটাকে খুবই অন্ধকার দেখতে পাই। অন্ধ, একদম অন্ধ। আমাদের সাধারণ ভাষাতে অন্ধের ইংরেজি কি? ব্লাইন্ড। ব্লাইন্ড। কিন্তু গ্রিক ভাষায় এ অন্ধের নাম হচ্ছে সি। আমরা বলি সি মানে কি? দেখা। সি মানে দেখা, কিন্তু বাংলা হচ্ছে সি এ সি। সি শব্দের মানে কি প্লিজ? সি শব্দের মানে কি প্লিজ? বাংলা ভাষায় হচ্ছে দেখা, আর গ্রিক ভাষায় অন্ধকার। এই যে অংশটা অন্ধকার থাকে তার নাম হচ্ছে সিকাম। কি নাম প্লিজ? সিকাম। তো লার্জ ইন্টেস্টাইনের প্রথম অংশের নাম কি? সিকাম। লার্জ ইন্টেস্টাইনের প্রথম অংশের নাম কি? সিকাম। এটার নাম হচ্ছে সিকাম।
সি কাম। দেখো প্লিজ এখান থেকে খেয়াল করো, সিকামের পর থেকে লার্জ ইন্টেস্টাইন বৃহদন্ত্র, সিকামের পর থেকে এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত অংশটা একই রকম, এই পর্যন্ত একই রকম, এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত পুরো অংশটুকুর নাম হচ্ছে কোলন। কি নাম প্লিজ? কোলন। ইয়েস, এটাই সেটা যেখানে কোলন ক্যান্সার হয়। সিকামের পর থেকে শুরু করে নিয়ে বাকি পুরোটার নাম কি প্লিজ? কোলন। হেই মনোযোগ দাও, সিকামের পর অংশের নাম কি? কোলন। এখন খেয়াল করো, খেয়াল করো, এই যে কোলনটা, এই কোলনটা কোন দিকে যাচ্ছে? নাম হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন। এটা কোন দিকে যাচ্ছে? পাশে অনুগামী বা পার্শ্বমুখী কোলন। এটা কোন দিকে যাচ্ছে? নাম কি? নিম্নগামী কোলন। আচ্ছা, আবার এটার নাম ঊর্ধ্বগামী। তাহলে কোলনের একটা অংশের নাম কি প্লিজ? ঊর্ধ্বগামী কোলন। ঊর্ধ্বগামী কোলনের ইংরেজি ঊর্ধ্ব, উপরের দিকে উঠা। খেয়াল করো, উপরের দিকে উঠা, এর মেডিকেল টার্ম কি জানো? মেডিকেল টার্ম অ্যাসেন্ডিং। লিখে রাখো, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং শব্দের মানে হচ্ছে উপরের দিকে উঠা, অ্যাসেন্ডিং। নিচের দিকে নামার মেডিকেল টার্ম হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং, ডিসেন্ডিং। এবং এক পাশের দিকে যাওয়া মেডিকেল টার্ম হচ্ছে ট্রান্সভার্স। ট্রান্সভার্স। শব্দগুলো শিখো। উপরের দিকে উঠান মানে কি? নিচের দিকে নামা, পাশের দিকে যাওয়া, ট্রান্সভার্স। এই যে কলনটা কোন দিকে উঠছে, নাম কি হবে? অ্যাসেন্ডিং কলন। এই যে কলনটা কোন দিকে যাচ্ছে? এইদিকে, নাম কি হচ্ছে? ট্রান্সভার্স কোলন, ঊর্ধ্বগামী কোলন। তারপরটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। কোলনই তো ইংরেজি। হ্যাঁ, ট্রান্সভার্স কোলন। এটা এটা কোন দিকে যাচ্ছে? ইংরেজি নাম কি? ডিসেন্ডিং। তাহলে এটার নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন। ডিসেন্ডিং কোলন। তোমাদেরকে আমি একটা বেসিক শিখাই, জীবন রক্ষাকারী বেসিক। কোনো শব্দের শেষে যদি ও আই ডি ওয়েড থাকে, ওয়েড মানে হচ্ছে মতো, মতো। যেমন আমি যদি বলি যে এই জিনিসটা দেখতে অনেকটা নদীর মতো, তাহলে নাম হচ্ছে নদী ওয়েড। নদী ওয়েড। আচ্ছা, আমি যদি বলি ধরো আম ম্যাঙ্গো ওয়েড, ওকে, ম্যাঙ্গোয়েড। ম্যাঙ্গো মানে কি? আম। ওয়েড মানে কি? মতো। অর্থাৎ আমি যাকে বললাম সেটা দেখতে হচ্ছে আমের মতো, ম্যাঙ্গোয়েড। তোমাদেরকে আমি এখন একটা গ্রিক শব্দ শিখাবো যার নাম হচ্ছে সিগমা। সিগমা। ফেসবুক, ফেসবুক। আমরা যদি ফেসবুকের শেষের অংশটুকু কেটে দিই, মাঝে ফার্স্টে কী থাকে? শুধুমাত্র এফ। আমরা কি এফ দিয়ে ফেসবুক বুঝি না? এফ দিয়ে আমরা এফের চিহ্নটাকে যদি একটু এইভাবে দিই তাহলে তো ফেসবুকের মতো হয়ে যাচ্ছে, তাই না? ফেসবুক। গ্রিক ভাষাতে একটা সময় সিগমা, এই সিগমার থেকে শেষের অংশটুকু মুছে দিত। তো এই যে এসটা দেখাচ্ছে, এসকে বলা হতো সিগমা। গ্রিক ভাষায় এসকে কী নামে ডাকা হতো? সিগমা। আমাদের এই যে নামকরণগুলো করছে, নামকরণগুলো কে করছে? গ্রিক বিজ্ঞানী। এখন গ্রিক বিজ্ঞানী ঠিক এইখানে দেখো প্লিজ, এখানে মনোযোগ দাও। এখান থেকে এটুকুর নাম কি? আচ্ছা, এদিকে যে যাচ্ছে এটার নাম ট্রান্সভার্স কোলন। এই যেখান থেকে নিচের দিকে নামতেছে, প্লিজ টেল মি, ডিসেন্ডিং কোলন। এখানে আসার পরে
আমাদের বিজ্ঞানী খেয়াল করলো যে এই যে জিনিসটা দেখো তো, এই জিনিসটা দেখতে কিসের মতো দেখাচ্ছে? দেখো এস এস, এটাকে একটু বাঁকা করে রাখি। এস, এটা দেখতে কিসের মতো দেখাচ্ছে? এটুকু জায়গাটুকু কার মতো? এস এর মতো। গ্রিক ভাষায় এস মানে হচ্ছে সিগমা, নাম কি হবে? সিগময়েড। সিগমা প্লাস ওয়েট, ওয়েট মানে কি? মতো, তার মতো দেখতে। সুতরাং এই অংশটুকুর নাম কি হবে? সিগময়েড। এই জন্য এই অংশটুকুর নাম হচ্ছে সিগময়েড কোলন। প্লিজ কি নাম? সিগময়েড কোলন। দেখো অনেক ধরনের রেখা হতে পারে। এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, আর একদম এটা হচ্ছে একটা রেখা। এই চারটা রেখার মধ্যে একটা রেখা একেবারে সোজা, একেবারে সোজা। মেডিকেল টার্মিনোলজিতে গ্রিক ভাষায় কোনো সোজা জিনিসকে, একদম সোজা কোনো জিনিসকে যে শব্দ দিয়ে প্রকাশ করে সেই শব্দের নাম হচ্ছে রেকটাস। রেকটাস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ রেকটাস? রেকটাস শব্দের মানে কি? একদম সোজা। রেকটাস শব্দের মানে কি? একদম সোজা। এখন এই যে দেখো আমরা যেখানে পড়েছি এই পর্যন্ত, খেয়াল করো প্লিজ, এখান থেকে যে পড়েছি একদম সোজা কিছু পেয়েছো এই পর্যন্ত? একটু বাঁকা ঝাঁকা, একটু জার্কিং, এদিক সেদিক আছে। তো এইখানে এসে দেখো একেবারে সোজা নিচে নেমে গেছে। এই অংশটুকু একেবারে সোজা নিচে নেমে গেছে। তো গ্রিক ভাষায় একদম সোজা শব্দকে কি নামে প্রকাশ করা হয়? রেকটাস। এই জন্য এই অংশটুকুর নাম হচ্ছে রেকটাম। রেকটাম। ইয়েস, এই অংশটুকুর নাম হচ্ছে রেকটাম। রেকটাম। আচ্ছা, এই যে রেকটামটা, এই রেকটামের মধ্যে আমাদের মলগুলো জমা থাকে, জমা থাকে। এজন্য তার নাম হচ্ছে মলাশয়। মলাশয়। এবং এই মলগুলো যে বায়ুপথে, যে পথে বের হয়েছে সেই পথটার নাম হচ্ছে প্লিজ বায়ুপথ। বুঝতে পেরেছ? ক্লিয়ার কনসেপশন? এই যে পুষ্টিক নালী, এখন আমাকে বলো পুষ্টিক নালীগুলোর নাম বলো, কি কি প্রশ্ন হয়, কিভাবে কোশ্চেন হয়, সেটা আমি এখন আলোচনা করব। একটা হচ্ছে প্রশ্নটা হবে এরকম যে সিগময়েড কোলন কার অংশ? বৃহদন্ত্রের অংশ। নিচের কোনটি বৃহদন্ত্রের অংশ নয়? অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগমেন্ট কোলন, জেজুনাম। জেজুনাম। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ক্ষুদ্রান্ত্রের অংশ কয়টা? তিনটা। কি কি? ডিউটেনাম। কেন নাম ডিউটেনাম? ডিউটি শব্দ মানে কি? 12 সেন্টিমিটার লম্বা এটা। ইয়েস। তারপর অংশটার নাম কি? জেজুনাম। কেন নাম জেজুনাম? জেজু শব্দের মানে হচ্ছে খালি, যেখানে খাবার থাকবে না, ফাস্টিং, রোজা রাখা। মৃত্যুর পরে শুধুমাত্র এই জায়গাটাতে খাবার থাকে না, তার উপরেও খাবার থাকে, নিচেও খাবার থাকে, নাম হচ্ছে জেজুনাম। তারপর অংশটুকুর নাম কি? ইলিয়াম। ইলিয়াম মানে হচ্ছে খুবই পেঁচানো। ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। আরেকটা প্রশ্ন হতে পারে, অ্যান্সার দিচ্ছি আমি তোমাকে, ওয়েট। আরেকটা অংশ হতে পারে, কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনটা হচ্ছে ইলিয়াম কার সাথে গিয়ে মিলিত হয়? কে বলতে পারবা? বৃহদন্ত্রের কোন অংশের সাথে? রাইট, মগা। এইখান থেকে এটুকু হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এই যে কালো অংশটুকু, এটার নাম কি? এটা কি অন্ধকার না? ইয়েস, এই যে অন্ধকার, এটার নাম কি প্লিজ টেল মি? সিকাম। সিকাম। আরেকটা প্রশ্ন হতে পারে, বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি? সিকাম। বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি? সিকাম। বৃহদন্ত্রের অংশগুলোর নাম কি কি? সিকাম। কোন কোলন? ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন। এই হ্যাঁ, এটার নাম কি? দেখতে কিসের মতো এটা?
সিগমার মতো, এসের মতো, নাম হচ্ছে সিগময়েড কোলন। পরেরটা কেমন? রেকটাম, মানে একদম সোজা, নাম হচ্ছে রেকটাম, দেন হচ্ছে পায়ুপথ। এই হচ্ছে আমাদের পুষ্টিক নালীগুলো। এই যে পুষ্টিক নালীগুলো আমি তোমাদেরকে বললাম, এই পুষ্টিক নালী দিয়ে কোন ধরনের পরিপাক হবে? যান্ত্রিক পরিপাক। বাকি থাকে পুষ্টিক গ্রন্থি, এই পুষ্টিক গ্রন্থি দিয়ে হবে রাসায়নিক পরিপাক। আমরা ইট ইন এ নাটশেল অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে পুষ্টিক গ্রন্থিগুলোর নাম বলে ফেলবো। ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে এই প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো পুষ্টিক গ্রন্থিগুলোর নাম কি কি, এদিকে আসাও, মনোযোগ দাও। এই যে পুষ্টিক গ্রন্থিগুলো, এই পুষ্টিক গ্রন্থিগুলো কি কি আছে? ওকে, দেখো পুষ্টিক গ্রন্থিগুলো কি কি আছে, মনোযোগ দাও প্লিজ প্লিজ প্লিজ, খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা শব্দ আছে। 1 নাম্বার, আমরা খাবার খাই মুখের মধ্যে, এবং মুখের মধ্যে প্রচুর লালা নিঃসৃত হয়। লালা যে গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেই গ্রন্থিগুলোর নাম হচ্ছে লালা গ্রন্থি। ধরো এখানে একটা গ্রন্থি আছে, এই যে গ্রন্থি, এই গ্রন্থিটার নাম হচ্ছে লালা গ্রন্থি। এই গ্রন্থি থেকে আমাদের একটা রস আসবে মুখের মধ্যে, এই যে মুখ, তাহলে আমাদের দাঁতের মাধ্যমে আমরা চিবুচ্ছি, যান্ত্রিক পরিপাক, লালাটা মিশে পরিপাক করতেছে রাসায়নিক পরিপাক। সুতরাং পুষ্টিক গ্রন্থিগুলোর মধ্যে আমাদের 1 নম্বর গ্রন্থির নাম হচ্ছে লালা গ্রন্থি। অর্থাৎ আমরা আমাদের লেকচারে এই যে এখান থেকে শুরু করে সবগুলো আলাদা আলাদাভাবে জানবো। আমরা একদিন শিখবো লালা গ্রন্থিগুলোর নাম, কাজ, সবগুলো। লালা গ্রন্থি, লালা খাওয়ার পরে, লালা খাওয়ার পরে না অ্যাকচুয়ালি খাবার খাওয়ার পরে, খাবারটা কোথায় আসবে? পাকস্থলীতে। এখন পাকস্থলীর মধ্যে কিছু গ্রন্থি থাকবে, যে গ্রন্থিগুলো কিছু রস নিঃসরণ করবে, এবং সেই রসগুলো এই পাকস্থলীর মধ্যে যে খাবারগুলো আসবে সেই খাবারগুলো রাসায়নিক পরিপাক করবে। পাকস্থলীর কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে স্টোমাক, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক। সুতরাং এই পাকস্থলীর গ্রন্থিগুলোর আরেকটা নাম কি হবে? গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি। অ্যান্ড হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এট দ্য লাস্ট পয়েন্ট, এখানে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এখান থেকে পুরো অংশটার নাম কি? এখান থেকে পুরো অংশটার নাম কি? ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের বাংলা কি? অন্ত্র। এখন অন্ত্রের মধ্যে যে গ্রন্থিগুলো থাকবে, এই অন্ত্রের মধ্যে তো খাবার আসতেছে, কারণ এই খাবারগুলো পরিপাক করার জন্য অন্ত্রের মধ্যে কিছু গ্রন্থি থাকবে, যে গ্রন্থি থেকে রস নিঃসৃত হবে। সুতরাং এই গ্রন্থিগুলোর নাম কি হবে? আন্তরিক গ্রন্থি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা 3টা গ্রন্থি পেলাম। একটা হচ্ছে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আর এই যে অন্ত্রের মধ্যে যে গ্রন্থিগুলো আছে নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি। 2টা গ্রন্থি আমাদের এই টোটাল সিস্টেমের সাথে নাই, সিস্টেমের বাইরে আছে, কিন্তু এই সিস্টেমের সাথে সংযোগ। যেমন আমি একটা গ্রন্থি এখানে নাম লিখি, এই যে একটা গ্রন্থি, এই গ্রন্থিটার দিকে একটু মনোযোগ দেন প্লিজ। এই যে গ্রন্থি আমি লিখতেছি, আঁকতেছি, এই যে গ্রন্থিটা, হ্যাঁ ইয়েস, এটা একটা গ্রন্থি, কিন্তু গ্রন্থি রসক্ষরণ করে। এই যে গ্রন্থি, এই গ্রন্থিটার নাম হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি যে তুমি আমার লাইফ, তুমি আমার জীবন, লাইফ বলি তো, আচ্ছা তুমি আমার কলিজার টুকরা, বলো না? বলো তো কলিজার টুকরা। তোমরা হয়তো বা বলো না, তোমাদের মধ্যে রোমান্স নেই, রোমান্টিক নেই তোমরা। ওকে, তোমরা রোমান্টিক ছিলে না, যারা রোমান্টিক তারা বলে কলিজার টুকরা। তাহলে এটা হচ্ছে কলিজার টুকরা, কলিজা, এই সে কলিজার টুকরা। আরে একটা গ্রন্থি, জাস্ট গ্রন্থি। মানুষ বলে না তুই আমার কলিজার টুকরা। কলিজার টুকরা ইজ নাথিং বাট এক গ্রন্থি। হ্যাঁ, গ্রন্থি। গ্রিক যারা ছিল তারা এই কলিজার টুকরা নাম দিয়েছিল লাইফ। লাইফ মানে কি? জীবন। এই লাইফ শব্দটা পরবর্তীতে এটি কনভার্ট হয়ে যায়। আমরা ফেসবুক লাইভে যাই, তো ফেসবুক লাইভে যাই না? লাইফ শব্দ মানে কি? জীবন্ত। লাইফ, একদম জীবন্ত দেখতেছি, লাইফ। এই লাইফ থেকে পরে শব্দটার নাম হয়েছে লাইভ। লাইফ, লাইফ থেকে পরে শব্দটার নাম হয়েছে লিভার। লিভার। তো লিভার শব্দের গ্রিক ভাষা হচ্ছে কলিজা, কলিজার টুকরা, তুমি আমার জীবন। তোমরা যদি কাউকে কলিজা বলতে পারো সমস্যা নেই, ছোটোমাটো একটা গ্রন্থি কেটে দিয়ে দিবে। ইয়েস।
তাহলে এই হচ্ছে কলিজা বা লিভার কি হিসেবে কাজ করবে? ইয়েস, গ্রন্থি হিসেবে কাজ করবে। তাহলে যেহেতু সে গ্রন্থি হিসেবে কাজ করবে, তার একটা কানেকশন থাকবে এই নালীগুলোর সাথে, খাবার তো নালীতে আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা কানেকশন সৃষ্টি করে দেব এই যে এখানে। তাহলে আমাদের গ্যাস পুষ্টি গ্রন্থির মধ্যে আরেকটা নাম কি? যকৃৎ। কেন নাম এটার নাম যকৃৎ? কেন নাম এটার নাম যকৃৎ? কেন এই লিভারটার বাংলা নাম কেন যকৃৎ? আমার যত কীর্তি আছে, যত কর্ম আছে, সমস্ত কিছু তোমার জন্য। যকৃৎ, এভরিথিং ইজ ফর ইউ। যত কৃত আছে, এভরিথিং ইজ ফর ইউ, যত কৃত, যকৃৎ। যদি এটাকে একজন ইংরেজ নামকরণ করে কি নাম করবে? লাইফ, ইউ আর মাই লাইফ, তুমি আমার জীবন। যদি গ্রিক ভাষায় নামকরণ করা হয়, লাইফ থেকে লাইভ, জীবন্ত, এবং আমরা সেটাকে রাখি এখন লিভার। ওকে, ক্লিয়ার? এই যে লিভার বা কলজার টুকরা, নাথিং বাট এ গ্ল্যান্ড। আরেকটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটা ঠিক এইখানটাতে থাকে। এই যে গ্রন্থি, এই গ্রন্থিটা নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় ইংরেজি নাম কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ইংরেজি নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই যে গ্রন্থিটা, এই গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যে রসটা আমাদের পরিপাকে সহায়তা করে। কোন ধরনের পরিপাকে সহায়তা করবে? তাহলে বলো তো, এই যে জিনিসটা সে যদি রাসায়নিক পরিপাকে সহায়তা করে, তার সাথে এটা এখানেই থাকবে না একটা লাইন কানেকশন থাকবে? ইয়েস, একটা কানেকশন থাকবে। এখান থেকে আমাদের এই যে এখানে একটা কানেকশন আছে, নাম হচ্ছে অগ্নাশয়। আশা করি বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে, নাও আমাদের পুষ্টিকতন্ত্র দুই ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে পুষ্টিক নালী, আর একটা হচ্ছে পুষ্টিক গ্রন্থি। পুষ্টিক নালী আমাদের যান্ত্রিক পরিপাকে সহায়তা করছে, পুষ্টিক গ্রন্থি সহায়তা করছে রাসায়নিক পরিপাকে। পুষ্টিক নালীগুলোর মধ্যে আছে আমাদের মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী। এখান থেকে পুরোটার নাম হচ্ছে ইন্টেস্টাইন। দুই প্রকার, একটা হচ্ছে ছোট দেখতে, নাম হচ্ছে চিকন, নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, আর একটা হচ্ছে মোটা বা বড়, নাম হচ্ছে বৃহদান্ত্র। যেটা স্মল ইন্টেস্টাইন বা ছোট, প্রথমটার নাম হচ্ছে ডিউটেনাম, তারপর একটা জেজুনাম, তারপর হচ্ছে আইলিয়াম। যেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র, তার শুরু হয়েছে অন্ধকার জগৎ থেকে, সিকাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন বা ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন, আর এটা দেখতে কার মতো? এসের মতো, সিগমেট কোলন। এবং আরেকটা হচ্ছে সোজা চলে গিয়েছে, নাম হচ্ছে রেকটাম বা মলাশয়, দেন হচ্ছে পায়ু পথ। এবং আমাদের আরেকটা অংশ হচ্ছে পুষ্টিক গ্রন্থি। মুখে আছে লালা গ্রন্থি, পাকস্থলীতে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, অন্ত্রে আছে আন্তরিক গ্রন্থি, এবং দুইটা গ্রন্থি বাইরে থেকে ভিতরে কানেক্টেড। একটা হচ্ছে কলজার টুকরা, একটা হচ্ছে অগ্নাশয়। আমরা নেক্সট লেকচারে প্রথমে আমরা আলোচনা করব এই প্রত্যেকটা গ্রন্থি সম্পর্কে আমরা বিস্তারিত আগে জানব। দেখো, যদি আমরা এই প্রত্যেকটা গ্রন্থি সম্পর্কে বিস্তারিত জানতে পারি, তাহলে আমাদের রাসায়নিক পরিপাক শেষ। আর যদি আমরা এখান থেকে এই পুরো অংশটুকু জানতে পারি, তাহলে আমাদের যান্ত্রিক পরিপাক শেষ। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। পরিপাক শেষ, বাকিটুকু আমরা শোষণ পড়লে অধ্যায় কমপ্লিট। থ্যাংক ইউ। লেটস হ্যাভ এ ব্রেক।